সম্মানিত বিশিষ্ট শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিরা যারা এখানে তাদের মূল্যবান সময়কে এখানে ব্যয় করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে মানুষ এখন অন্যান্য খেলায়, গেম বা আড্ডা মারার মধ্য দিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। তার মধ্য থেকে আমরা যে এই মূল্যবান সময়টা একটা কিছু জানার জন্য, কিছু জ্ঞান অর্জনের জন্য যে দিচ্ছি, এটার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আজকের যে বিশেষ আলোচনা SIR, আমরা প্রত্যেকেই সবসময় SIR এর বিপক্ষে, কারণ এই SIR, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে পরিচালিত হচ্ছে। কিছু মুষ্টিমেয়, কিছু রাজনীতিবিদ, অসৎ মানুষদের সহযোগিতা এবং তাদের কথার মাধ্যমে এগুলো পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি যে SIR এর মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা কথা আসার পরে প্রায় 27 লক্ষ মানুষকে বেআইনিভাবে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা কীরকম না, মানুষের মধ্যে বয়সের পার্থক্য, তার পিতামাতার সাথে তার জন্মের তারিখের বয়সের পার্থক্য, বা কারোর কোনো ছেলেমেয়েরা 6 জন বা তার অধিক, এই সন্দেহের বশতে তাকে নোটিশ পাঠিয়ে তাকে ভোটার লিস্ট থেকে বা নাগরিকত্ব থেকে বঞ্চিত করার এই প্রক্রিয়া। সুতরাং আমরা জানি যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 15 বলছে, দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ড রেস, কাস্ট, সেক্স, মেল অর এনি অফ দেম। রাষ্ট্র কোনো নাগরিককে বা কোনো জনগণের ধর্মীয় পরিচয়, তার জাতপাত, লিঙ্গ এবং বৈষম্যের কারণে তার সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারে না। ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 বলছে যে ইকুয়ালিটি বিফোর ল, ভারত এর অন্তর্গত সমস্ত নাগরিকই সমান সুযোগ সুবিধা পাবে, তাদের ওপর সমস্ত আইন, সমস্ত পদ্ধতি একই রকমভাবে বর্তাবে। সুতরাং এই অগণতান্ত্রিকভাবে মানুষকে যে ভোটার লিস্ট থেকে বা নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেইটা যেমন এক অবৈধ প্রক্রিয়া। এই অবৈধ প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের বৃহত্তর আন্দোলন অবশ্যই জারি রাখতে হবে। যেমন কলকাতায় প্রায় 2 মাসের ওপর ধরেও ভোটাধিকার রক্ষা মঞ্চের ডাকে অবস্থান বিক্ষোভ ছিল, বা তাদের মাঝে মধ্যে আরো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে। এই মানুষের গণ আন্দোলনই ইতিহাস সাক্ষী দেয় যে বিশ্বের যে কোনো দেশে যদি 2.5% জনগণ সেই আইনের, সেই বৈষম্যমূলক বা সরকারের জনগণ বিরোধী নীতির বিরুদ্ধে মানুষ পথে নেমে থাকে, আন্দোলন করে, তখন সরকার বা সেই দেশের পরিচালনাকারী তাদের এই নিয়ম নীতি মানতে বাধ্য হয়েছে। আমরা দেখেছিলাম বা আমরা শুনেছি রাওলাট আইন, যে আইন ভারতবর্ষের ওপর প্রযোজ্য হয়েছিল, অথচ ভারতবর্ষের কোনো সদস্যকে সেই আইনসভায় নেওয়া হয়নি। সেই আইনের বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে সে আইনকে রদ করে দেওয়া হয়েছিল। আমরা ইতিপূর্বে দেখেছি কৃষি বিদ্রোহ, কৃষি বিল সেন্ট্রাল গভর্নমেন্ট এনেছিল, বিল পাস হয়েছিল। সেই বিলও শান্তিপূর্ণ, সংবিধান সম্মতভাবে এবং নিরস্ত্রভাবে, যা ভারতের সংবিধান মানুষকে আন্দোলনের অধিকার দিয়েছে, সেই রকমভাবে আন্দোলন করে কৃষি বিল
সরকার আনুষ্ঠানিকভাবে তুলে নিতে বাধ্য হয়েছিল। আর সাথে সাথে আমাদের এই এসআইআর নিয়ে যে সমস্ত সচেতনতা অবলম্বন রাখতে হবে, যেগুলো প্রথমে হচ্ছে কম খরচে কারণ নাম 2 রকম বা 3 রকম এরকম কিছু তৈরি হলে পঞ্চায়েতের সার্টিফিকেট ফটো দিয়ে অ্যাটেস্টেড করে রাখতে পারেন যে 2টো নাম এক ও অভিন্ন ব্যক্তি পঞ্চায়েত থেকে লিখে দেবে। এই কাজটা করা থাকলে মানুষ তার পরবর্তীতে যদি কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করেন, সেই ক্ষেত্রেও এই কাউন্সিলর বা পঞ্চায়েত সার্টিফিকেটটা থাকার ফলে সহজে এফিডেভিট হয়ে যাবে। এবং এই নামের ভুলের পরবর্তী স্টেপ হয় পেপারে পাবলিকেশন, দৈনন্দিন পত্রিকায় একটা বাংলা বা ইংরেজি পত্রিকাতে পাবলিশ করে রাখা যেতে পারে যে আমার সঠিক নামেই ভুল নামেই 2টো নাম একই ব্যক্তি। সর্বশেষ যেটা হয় কলকাতা গেজেট। এই কয়েকটা ধাপের মধ্যে এটা আপাতত শেষ। এবং এর পরবর্তী মানুষের যে সামান্য বানান, বয়স এইসব ভুলের কারণে যদি ভোটার লিস্ট থেকে যদি বাদ দেওয়া হয়ে থাকে এই সরকার দ্বারা, তাহলে আমাদের যে সমস্ত বাচ্চা বা আমাদের জন্য জন্ম সার্টিফিকেট হোক অন্য কোনো ডকুমেন্টস যদি কোনো ভুল থাকে সেগুলো ঠিক করে নেওয়া জরুরি। তারপরে আসছি ওয়াকফ আইন। যে ওয়াকফ আইনে কেন্দ্র সরকার লাগু করেছে, যেখানে বলা হচ্ছে যে কোনো সম্পত্তি নিয়ে যদি ডিসপুট তৈরি হয় সেখানে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসে যদি বলেন যে এইটা সরকারি সম্পত্তি, এটা ওয়াকফ নয়, সেই জায়গায় বা সেই কবরস্থানে বা সেই ঈদগাহে বা ওয়াকফ সমন্বিত কোনো চাষবাদের জমি, সেইটা সেই সময় থেকে ওয়াকফের বলে পরিগণিত হবে না। সুতরাং এই আইন কোনোদিনই সংবিধান সম্মত হতে পারে না। প্রত্যেকটা ভারতবর্ষের সিস্টেমে প্রশাসনিক ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা এই 3টেকে নিয়ে চলে। সুতরাং কোনো ব্যক্তি তৎক্ষণাৎ কোনো কিছুই ঘোষণা করতে পারেন না। এবং এই নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরও বলা আছে যে কোনো মানুষ ইচ্ছে করলেই কোনো সম্পত্তি ওয়াকফকে দিতে পারবে না। তাকে মিনিমাম 5 বছর দেখাতে হবে যে তিনি মুসলমান ধর্মে পরিবর্তন হয়েছেন। তো মানুষের কোনো সম্পত্তি সে যা খুশি করতে পারে, সে দান করতে পারে, বিক্রি করতে পারে। সুতরাং সব ধর্মকে ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে। এই সমস্ত সম্মিলিত যে মানুষের ওপর এই অত্যাচার অবিচার নেমে এসেছে, এখন মানুষের একতাবদ্ধতার সময়। আমরা বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে দেখে এসেছি যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কম হোক বা বেশি জায়গায়, সেই জায়গাতে জমিয়ত উলেমা হিন্দ পৌঁছে গেছেন এবং জমিয়ত উলেমা তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়ে এসেছে। সুতরাং আপামর গ্রামবাসী কাছে অনুরোধ যে মানুষ ডিভাইডেড না হয়ে এই জমিয়ত উলেমা হিন্দ এই অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হন। 3 নম্বর ছিল দিনিয়াত। আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি সেদিকে ধর্ষণ আর খুন। আমাদেরকে আমাদের এই সমাজকে দায়িত্ব নিতে হবে যে সমাজের কোনো একটা ছেলে শিশু বয়সে কোনো কারণে যদি তার গার্জেন যদি কোনো কারণের বশবর্তী হয়ে মারা যায়, সেই ছেলেটা বা সেই ছাত্রটা যেন টাকার অভাবে যেন পরিযায়ী শ্রমিক না হয়।
একটা শিক্ষায় আনে বিপ্লব, শিক্ষায় আনে চেতনা। ডক্টর বি আর আম্বেদকরের মতে যে শিক্ষা গ্রহণ করে